হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ট্রান্সফরমারের শেষ ক্লাসে আছি। আমরা ট্রান্সফরমারের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টগুলো পড়ছি, তারপর এটা টেস্টিং কিভাবে করে সেটা দেখেছি এবং ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছি। তারপর ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝি সেটাও আমাদের পড়া শেষ। আজকে আমরা যেটা করব, আজকে আমরা কিছু ফেজর ডায়াগ্রাম দেখব এবং ট্রান্সফরমারের এডিশনাল কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখব। তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত ভোল্টেজ রেগুলেশন কি ছিল এটা পড়ছি। ভোল্টেজ রেগুলেশন ছিল দুইটা ভোল্টেজের রেশিও, যেখানে উপরের ভোল্টেজটা ছিল হচ্ছে আউটপুট ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার অ্যাট নো লোড মাইনাস আউটপুট ভোল্টেজ অ্যাট ফুল লোড। তাহলে এখানে আউটপুট ভোল্টেজ অফ ট্রান্সফরমার অ্যাট নো লোড যেটা ছিল সেটা কি অবস্থায় ছিল, আমরা ধরলাম এখানে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি এভাবে আঁকি, তাহলে এখানে আমাদের ম্যাগনেটাইজেশন সার্কিট ছিল। আচ্ছা, এখানে যদি কোনো লোড না দেয় তার মানে এই জিনিসটা ওপেন, তো এখানে যেই ইনপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটাই ছিল আমাদের এই যে আউটপুট ভোল্টেজ অ্যাট নো লোড। তো আমরা রেফার টু প্রাইমারি অবস্থায় দেখতে পেয়েছি যে ইনপুট ভোল্টেজটা থাকে ভিপি ডিভাইডেড বাই এ। তাহলে এই যে ভিপি ডিভাইডেড বাই এ, এই ইকুয়েশনটা কিভাবে আসে, এটা ডেরিভেশন আমরা অলরেডি ক্লাসে দেখানো হয়েছে। তাহলে এই ভিপি ডিভাইডেড বাই এ যেটা আউটপুট ভোল্টেজ অ্যাট নো লোড, সেটা কিন্তু আসলে কি হচ্ছে, এই জায়গায় ভোল্টেজ সাপ্লাইটা যেটা সেটা দিচ্ছে। তার মানে এটাকে এক সেন্সে আমি বলতে পারি হচ্ছে এই জায়গার ইনপুট ভোল্টেজ। এখান থেকে ইনপুট যাচ্ছে, এইগুলোর মধ্যে ড্রপ হয়ে যখন আমি ফুল লোডে এখানে লোড কানেক্ট করে দিব, লোডের মধ্যে ড্রপ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা ইনপুট ভোল্টেজ এবং এটা হচ্ছে লোড থাকা অবস্থায় লোডের মধ্যে যে আউটপুটটা পাচ্ছি সেই ভোল্টেজ। তাহলে এখানে উপরের যে ইয়াটা, সেখানে দেখা যাচ্ছে ইনপুট এবং আউটপুটের একটা ডিফারেন্স পাচ্ছি। এখন এই যে ডিফারেন্স মানে কি, ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায়, ভোল্টেজ ড্রপ হচ্ছে ট্রান্সফরমারের এই যে সিরিজ যেই ইম্পিডেন্সগুলো আছে, একটা রেজিস্ট্যান্স এবং একটা রিঅ্যাক্টেন্স, এইগুলার ভিতরে। তাহলে এখন ভোল্টেজ রেগুলেশনের ভ্যালুটা কেমন হবে, কত কম হবে নাকি বেশি হবে, সেটা আমরা আন্দাজ করতে পারি কিভাবে, এই যে সিরিজ কম্পোনেন্টগুলোর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা যদি জানা থাকে। এখন আবার আমরা জানি যে লোড হচ্ছে ল্যাগিং হতে পারে, লিডিং হতে পারে। ল্যাগিংয়ের ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে ভোল্টেজকে ল্যাগ করে, লিডিংয়ের ক্ষেত্রে ভোল্টেজের সামনে বা আগে কারেন্ট থাকে। তাহলে সেই অনুযায়ী ভোল্টেজ রেগুলেশনটা কেমন হতে পারে সেটা আমরা আন্দাজ করতে পারি। তো আজকের ক্লাসে ফেজর ডায়াগ্রাম এঁকে আমরা সেটাই দেখব, ভোল্টেজ রেগুলেশনের ভ্যালুগুলো কেমন হতে পারে। একই সাথে যেহেতু ফেজর ডায়াগ্রাম আঁকতেছি, তার মানে ল্যাগিং লোড, লিডিং লোড, এই ধরনের লোডের জন্য ফেজর ডায়াগ্রাম আঁকাটাও শেখা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এই কথাগুলোই লেখা আছে যে ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফরমার যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই যে ভোল্টেজ ড্রপ কীরকম হচ্ছে সেটা জানতে হবে এবং এই ভোল্টেজ ড্রপগুলো কাদের মধ্যে হবে, এই যে সিরিজ ইম্পিডেন্স যেগুলো আছে সেগুলোর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি হচ্ছে ল্যাগিং লোড দিয়ে। তো এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা আছে যেটা কিনা রেফার টু সেকেন্ডারির জন্য আমাদের প্রাইমারির যেই কম্পোনেন্টগুলো আইপি, ভিপি, আরসি, এক্সএম সব কিছুকে আমরা সেকেন্ডারিতে নিয়ে এসেছি টার্ন রেশিও দিয়ে গুণ ভাগ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এ। এই জায়গায় যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা কেভিএল এর যেই ইকুয়েশন লিখতে পারি ভিপি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, আমি ধরলাম আর ইকুইভ্যালেন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার ভিআর, জেড ইকুইভ্যালেন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ ভিএক্স এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার ভিএস। তাহলে এই যে একটা কেভিএল দিয়ে যেই ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনকেই আমরা এখন ভেক্টরের মাধ্যমে আঁকবো। এখন এখানে আরেকটু লিখে রাখি, ভিআর মানে এখানে আমার কারেন্ট ফ্লো হচ্ছে কোনটা, কারেন্ট ফ্লো হচ্ছে এই সেকেন্ডারি কারেন্ট, এই যে এখানে দেওয়া আছে আইএস। তাহলে ভিআর মানে হবে আইএস আর ইকুইভ্যালেন্ট, ভিএক্স মানে হবে আইএস এক্স ইকুইভ্যালেন্ট, আর যে তো আছে এটার সাথে, আর শেষে আউটপুট ভোল্টেজ থাকবে ভিএস। তাহলে আলটিমেটলি এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকেই আমরা ভেক্টর প্লটিংয়ের মাধ্যমে প্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে নেই হচ্ছে ল্যাগিং লোড, যদিও এটা উপরে আঁকা আছে, বাট আমি আরেকবার এঁকে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লোডটা যদি ল্যাগিং হয় তাহলে আমরা জানি হচ্ছে কারেন্ট ল্যাগস ভোল্টেজ।
তাহলে সেটাকে কিভাবে আঁকি, এখানে আউটপুট যেই ভোল্টেজ সেটাকে আমরা রেফারেন্স ভোল্টেজ নেই। সো আমি যদি এটার ফেজর লিখি তাহলে এটার ভ্যালু এবং অ্যাঙ্গেল হবে 0, যেহেতু এটাকে রেফারেন্স নিচ্ছি। এবং আমি ধরলাম এটার ল্যাগিং লোড মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং, আমার পাওয়ার ফ্যাক্টর ধরলাম হচ্ছে cos θ। তাহলে আমার কারেন্টটা কি হবে, কারেন্ট হবে, কারেন্টের একটা ভ্যালু থাকবে এবং অ্যাঙ্গেলটা হবে ল্যাগিংয়ের জন্য মাইনাস cos ইনভার্স θ। আশা করি এগুলো তোমরা এসি সার্কিটে ভালোভাবে পড়ে আসছো, মনে না থাকলে মনে হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইনাস কজ ইনভার্স থিটা, এটা কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রামে আঁকতে চাই, ফার্স্টে আমরা রেফারেন্স ভোল্টেজটা আঁকি। রেফারেন্স ভোল্টেজ হচ্ছে আঁকলাম এখানে হচ্ছে ভিএস। তাহলে এটা যেহেতু ল্যাগিং লোড, তাহলে এটা হবে ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা, এই জায়গায় আমি ধরলাম আইএস। ওকে, এখন আমরা জানি এখানে একটা ভেক্টর যদি থাকে, এই ভেক্টর ধরলাম ভেক্টরটা হচ্ছে এ। এখন এই এ ভেক্টরকে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি হয়, এই ভেক্টরটার ডিরেকশন একই দিকে থাকে অথবা সমান্তরালে হয়, শুধু ভেক্টরের মানটা আমার বেড়ে যাবে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটাতে আইএস ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এখন আর এই ভ্যালুটা একটা রিয়েল ভ্যালু বা একটা কনস্ট্যান্ট ভ্যালু, 5, 10, 15, 20 এরকম হতে পারে। তাহলে সেই একটা ভেক্টরের সাথে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু গুণ করতেছি। তাহলে আইএস আর ইকুইভ্যালেন্ট যে জিনিসটা সেটা কি হবে, সেটার ডিরেকশন আমার আইএস এর দিকে থাকবে, অথবা আমি বলতে পারি আইএস এর প্যারালালি থাকবে, শুধু মানটা একটু বেড়ে যাবে। এবং এটাকে আমরা কি করব, ভিএস এর সাথে যোগ আকারে বের করব। তাহলে একটা ভেক্টর সাথে আরেকটা ভেক্টর যদি যোগ করতে চাই তাহলে আমরা জানি এটার শেষ মাথা থেকে এভাবে যদি আঁকি, এটার প্রথম প্রান্ত এবং দ্বিতীয় ভেক্টরের শেষ প্রান্ত যোগ করলে আমরা রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরটা পাই। তাহলে কি করব, আমার ভিএস এর সাথে যেহেতু এই জিনিসটাকে যোগ করতে হবে, তাহলে আমরা এই ভিএস এর শেষ প্রান্ত থেকে এটা আঁকবো। তাহলে কিভাবে আঁকতে হবে, আইএস এর সাথে প্যারালাল করে আমার হবে হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট। ওকে, আচ্ছা, এখন এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে আইএস এক্স ইকুইভ্যালেন্ট, কিন্তু এটার সাথে একটা জে গুণ আছে, এবং জে গুণ থাকা মানে আমরা জানি এটা হচ্ছে এই আইএস এর সাথে 90 ডিগ্রিতে থাকবে। এখন আইএস এর সাথে 90 ডিগ্রিতে থাকলে আমার এখানে আঁকা উচিত, কিন্তু আমরা কি করতেছি, ভিএস এবং আইএস আর ইকুইভ্যালেন্ট এটার সাথে যোগ করতেছি। তাহলে এটাকে আমরা এটার শেষ মাথা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো। এখানে 90 ডিগ্রি থাকা মানে এই যে এটার সাথেও 90 ডিগ্রিতে থাকবে, কারণ এইখানে যে ভেক্টর রাখবো সেটা আর এখানে যে ভেক্টর রাখবো এইটা, দুইটা প্যারালাল অবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল আমার হচ্ছে এই জিনিসটাকে মুছে দিচ্ছি যেটা ভেক্টর বুঝাইলাম। তাহলে এটা হচ্ছে আমার আইএস এক্স ইকুইভ্যালেন্ট, যে এটা সামনে দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে এই ভিএস যোগ আইএস আর ইকুইভ্যালেন্ট যোগ জে আইএস এক্স ইকুইভ্যালেন্ট, এই তিনটার যোগফল হচ্ছে আমার ভিপি ডিভাইডেড বাই এ। তাহলে এখন তিনটা ভেক্টরকে আমি যোগ করি, প্রথম ভেক্টরের শুরুর প্রান্ত থেকে শেষ ভেক্টরের শেষ প্রান্ত পর্যন্ত এটা যোগ করে দিলে আমরা লব্ধি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ভিপি ডিভাইডেড বাই এ। এখন এই যে আমি যেই চিত্রটা আঁকলাম এটাই উপরে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ভিএস আইএস আর ইকুইভ্যালেন্ট আইএস, হুবহু সেম চিত্র। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসটা খেয়াল করতে পারি, এখান থেকে দেখা যাচ্ছে ভিপি ডিভাইডেড বাই এ যেটা, সেই ভেক্টরের ভ্যালুটা ভিএস ভেক্টরের থেকে বড়। তাহলে এটা এখানেই লেখা আছে ভিপি ডিভাইডেড বাই এ গ্রেটার দেন ভিএস। কোন ধরনের লোডের জন্য, ল্যাগিং লোডের জন্য। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ রেগুলেশন, যেটা ভোল্টেজ রেগুলেশনের যেই এটা ছিল সূত্র ছিল, এটা হচ্ছে কি পেয়েছিলাম, ভিপি মাইনাস এ মাইনাস ভিএস। এখন এখানে বলা হচ্ছে ভিপি গ্রেটার দেন ভিএস, তার মানে এই জিনিসটা ভিএস এর থেকে বড়। তাহলে এটা যদি বড় হয় তাহলে ভোল্টেজ রেগুলেশন কি হবে, অবশ্যই 0-র থেকে বড়। ঠিক আছে, উপরের জিনিসটা যেহেতু পজিটিভ তাহলে এটা হচ্ছে 0-র থেকে বড়। তাহলে এই কারণে বলা হয়েছে যে যদি ল্যাগিং লোড হয় তাহলে ভোল্টেজ রেগুলেশন অফ এ ট্রান্সফর্মার উইথ ল্যাগিং লোড মাস্ট বি গ্রেটার দেন 0। ঠিক আছে, এখন আমরা তাহলে পরেরটাতে যাই। পরেরটা এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর নিয়েছিলাম ল্যাগিং, এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইউনিটি চিন্তা করব।
পাওয়ার ফ্যাক্টর ইউনিটে যদি চিন্তা করি তাহলে এখানে আমাদের ভিএস ছিল। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কি? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে হচ্ছে কস থিটার ভ্যালু হচ্ছে 1। এখন কস থিটার ভ্যালু যখন 1 হবে তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি। তাহলে ভিএস যেদিকে থাকবে আমার আইএসটাও একই দিকে থাকবে। এখন আইএস যেদিকে সেটার সাথেই ভিএস এর মাথা থেকে শুরু হয় হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট, এবং এটার সাথে 90 ডিগ্রিতে থাকবে যে আইএস এক্স ইকুইভ্যালেন্ট, এবং এই তিনটাকে যোগ করে দিলে আমি পাবো ভিপি ডিভাইডেড বাই এ। তাহলে এটাই এখানে আঁকা হয়েছে। ফার্স্টে এখানে ভিএস ছিল এই পর্যন্ত, ভিএস এর সাথে ইন ফেজে আইএস, তার মানে এদের মধ্যে কোনো ধরনের ফেজ ডিফারেন্স নাই, কোনো অ্যাঙ্গেল এখানে থাকবে না, অ্যাঙ্গেলের মান হবে 0। তারপর আইএস যেদিকে ঠিক একই দিকে আইএস আর ইকুইভ্যালেন্ট থাকবে, এবং এটার সাথে 90 ডিগ্রি করে থাকবে আইএস এক্স ইকুইভ্যালেন্ট। তারপর এই তিনটা ভেক্টরকে যোগ করলে আমি ফাইনালি সাপ্লাই যে ভেক্টর এখানে ভিপি ডিভাইডেড বাই এ পেয়ে যাচ্ছি। অ্যান্ড এখানেও দেখা যাচ্ছে আমার ভিএস ছিল এতটুকু এবং ভিপি ডিভাইডেড বাই তার থেকে সামান্য একটু বেশি। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি ইউনিটি পিএফ বা পাওয়ার ফ্যাক্টর 1 এর জন্য ভোল্টেজ অ্যাট দ্য সেকেন্ডারি ইজ লোয়ার দ্যান দ্য ভোল্টেজ অ্যাট দ্য প্রাইমারি। তার মানে এখানেও ভিপি ডিভাইডেড বাই এ ইজ স্লাইটলি গ্রেটার দ্যান ভিএস, তাইলে ভিআর এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, আর লিডিং লোডের ক্ষেত্রে যদি চিন্তা করি, লিডিং লোডেরটা আমি একটু এখানে আঁকি। লিডিং লোডের ক্ষেত্রে আমার এটা হচ্ছে ভিএস, এবং যেহেতু লিডিং তার মানে আই লিডস। আই লিড করলে এখানে আইটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তো তোমাদের মনে রাখার সুবিধার্থে জাস্ট এইটুকু এভাবে মনে রাখতে পারো যে ক্লকওয়াইজ গেলে ওটা হবে ল্যাগিং এবং অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ওটা হবে লিডিং। তাহলে এটা হবে হচ্ছে আমার থিটা। তাহলে এখন এটা আইএস, তাহলে এখন আমাদের আঁকতে হবে কি কি? আঁকতে হবে হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কোন দিকে হবে? এটা আইএস এর সাথে প্যারালালি হবে। তারপরে আঁকতে হবে হচ্ছে আইএস এক্স ইকুইভ্যালেন্ট। এটা কি হয়? এটা আইএস এর সাথে 90 ডিগ্রি হয়। তো আমরা তো এখানে আঁকবো না, কারণ আমরা ভেক্টর যোগ করতেছি, আমরা আঁকবো হচ্ছে এই জায়গায়। তাহলে এটা হবে হচ্ছে আইএস এক্স ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট। এবং এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ভিপি ডিভাইডেড বাই এ ইজ লেস দেন ভিএস। এখানে খুব কম মানে হয়ে গেছে, বাট আসলে এটা বেশ ভালোই কম হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ ভিপি বাই এ লেস দেন ভিএস, মানে এটার ভ্যালু যদি তুমি এখানে সার্কুলার ওয়েতেও আঁকো তাও এটা হচ্ছে ভিএস এর থেকে ছোট হবে। তাহলে দেখা যাচ্ছে লিডিং এর ক্ষেত্রে, লিডিং পাওয়ার ফ্যাক্টর অথবা লিডিং লোডের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভিপি ডিভাইডেড বাই এ ইজ লেস দেন ভিএস। তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশনের উপরের যে পার্টটা ছিল বা লব, সেই জিনিসটা কি হচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা কনক্লুশনে আসি, কনক্লুশন কি হবে? যদি আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমরা একটা পজিটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্যও পজিটিভ পাচ্ছি বাট ভ্যালুটা একটু কম, এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপর আমরা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বের করছিলাম। আর এফিসিয়েন্সি আমরা বের করছি, এফিসিয়েন্সির এই ইকুয়েশনগুলো তোমাদের সবই জানা, এটা দিয়ে ম্যাথও করা হয়েছে। আজকে আমরা বের করব হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জানার জন্য আমাদের এফিসিয়েন্সির সূত্রটাকে একটু রিকল করি। তাহলে এফিসিয়েন্সি সমান ছিল আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু হচ্ছে 100%। তাহলে আউটপুট পাওয়ার আমরা এখানে সেকেন্ডারিতে যেহেতু নিয়েছি ভিএস আইএস কস থিটা এস, আর ইনপুট পাওয়ার হবে আউটপুটের সাথে যতটুকু লস হয়েছে সেই লসগুলো হচ্ছে যোগ করে ফেলছি। আচ্ছা, তাহলে এই ফরম্যাটে তো আমরা লিখে ফেলছি। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে ইনপুট পাওয়ারটা হচ্ছে আমার এইটা ভিপি, সরি এটা হবে আইপি, ভিপি আইপি কস থিটা পি। তাহলে উপরের আমার আউটপুট পাওয়ারটা কি হবে? আউটপুট পাওয়ার হবে ভিপি আইপি কস থিটা পি। এখান থেকে লসগুলো বাদ চলে যাবে। তাহলে এখন
পি কোর লস মাইনাস পি কপার লস বা আয়রন লস এবং কপার লস দুটোই হচ্ছে এখান থেকে বাদ চলে যাবে। তাহলে যদি আমরা আউটপুট পাওয়ারের রেসপেক্টে লিখি তাহলে এটা এইভাবে আসবে, এবং ইনপুট পাওয়ারের রেসপেক্টে যদি লিখি তাহলে এটা হচ্ছে এই অবস্থায় চলে আসবে। আচ্ছা, এখন এই যে প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা নিচে আমরা দেখতে পাচ্ছি হরে অনেকগুলা মানে জিনিসপত্র যোগ করা হয়েছে। তো এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখন এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা নিয়ে ম্যাক্সিমাম পাওয়ার বের করব, বাট দুইটার যে কোনো একটা নিয়ে করলেই আসলে রেজাল্ট একই আসবে। তাহলে এটা একটু দেখি, দেখার পর আসলে বলতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির একটা কন্ডিশন বের করব, যে কোন অবস্থায় আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। ঠিক আছে, ইন হোয়াট কন্ডিশন উই ক্যান গেট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ আ ট্রান্সফর্মার। তাহলে এফিসিয়েন্সি আর যেটাই বলি না কেন, ম্যাক্সিমাম এই জিনিসটা বের করার জন্য আমরা কি করি, আসলে এই জিনিসটা বের করতে হলেই আমরা ওই জিনিসটা ডিফারেন্সিয়েশন করি, করে ওই যে লঘুমান গুরুমান বা ম্যাক্সিমাম মিনিমা যেটা বের করার একটা প্রসেস আছে এটা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এটা যদি করতে চাই, এখন এখানে আমার ভ্যারিয়েবল কোনটা, এখানে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে কারেন্ট। তাইলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন যেটা করব, আমার ভয়েস মনে হয় একটু আটকে যাচ্ছে কারণ আমার গলায় একটু প্রবলেম। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি বের করতে চাই তাহলে আমরা এই এফিসিয়েন্সিটাকে কারেন্টের সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা আমরা বের করব। ওকে, তাহলে এখন আমরা দেখি এটাকে কিভাবে সহজেই করা যায়। তাহলে আমরা পেলাম এফিসিয়েন্সি ইকুয়াল টু ভিপি আইপি, এই যে এই ইকুয়েশন থেকে আমি এটা লিখতেছি, ভিপি আইপি কস থিটা পি ডিভাইডেড বাই ভিপি আইপি কস থিটা পি। এটাকে আলাদা করে ফেললাম, পি কোর ভিপি আইপি কস থিটা পি, এখানে থাকবে পি কপার বা কপার লস ডিভাইডেড বাই ভিপি আইপি কস থিটা পি। ওকে, তাহলে এফিসিয়েন্সি আমরা পাচ্ছি 1, এবং আমরা জানি হচ্ছে কোর লস, যেটা কোর লস কত থাকে, কোর লস আমরা পাইছিলাম হচ্ছে আই স্কোয়ার আর। এখন যেহেতু আমরা এখানে সব কিছু প্রাইমারি বা রেফার টু প্রাইমারি রেসপেক্টে নিচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভিপি আইপি কস থিটা পি। আর এটাকে কপার লসটাকে আমরা এভাবেই রেখে দিচ্ছি, এটাকে আর ভি স্কোয়ারের রেসপেক্টে রাখার দরকার নেই। আমরা একটা কন্ডিশন বের করবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য। তাহলে এই যে এফিসিয়েন্সির সূত্রটাকে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে নিলাম, আমাদের ডিফারেন্সিয়েশন যেন সুবিধা হয় সেই জন্য। তাহলে এখন ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব আইপি এর রেসপেক্টে, এবং আমরা জানি ম্যাক্সিমাম পেতে গেলে এই ডিফারেন্সিয়েশনের এই ভ্যালুটা হতে হয় 0। তার মানে যেখানে যে কোনো একটা কার্ভ যদি নেই, কার্ভের ম্যাক্সিমাম পয়েন্টে আমার ঢাল হচ্ছে 0, এবং ঢালকেই আমরা এরকম ডেরিভেটিভ আকারে লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল টু 0 যদি ধরি ফর ম্যাক্স এফিসিয়েন্সি। তাহলে এখন কি করব, এখন তাহলে এই জিনিসটা সমান 0 ধরে নিব। তাহলে আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভিপি আইপি কস থিটা পি মাইনাস পি কপার মানে কপার লস ভিপি আইপি কস থিটা পি ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে, তাহলে আমরা একটা কন্ডিশন পেয়ে যাব। দেখি একটু, আমি 2-3 লাইন স্কিপ করব। এখানে পাওয়া যাবে হচ্ছে এখান থেকে আইপি আর এখান থেকে আইপি কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আইপি আর ইকুইভ্যালেন্ট এরকম একটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ভিপি কস থিটা পি। আর এই জিনিসটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই, আচ্ছা আগে তো ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে, তাইলে এখন এখানে পাচ্ছি এটা ডিআইপি। এই 1কে ডিফারেন্সিয়েশন করলে তো 0, এবং এটার আগে মাইনাস আছে, তার আগে একটু এটাকে কাটাকাটি করে নিলাম।
ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন দেখি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আইপি জাস্ট হচ্ছে আমার ভ্যারিয়েবল, বাকি সব জিনিস কনস্ট্যান্ট। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভিপি কস থিটা পি। এবং এখানে কি আছে, এখানে হচ্ছে আইপি নিচে আছে, তাইলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে পি কপার লস আর আইপি টু দি পাওয়ার -1, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস একটা সামনে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস ভিপি এবং আইপি স্কোয়ার হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। এটা ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি কপার লস ডিভাইডেড বাই ভিপি আইপি স্কোয়ার কস থিটা পি ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ভিপি কস থিটা পি। এখন দুই পাশ থেকে ভিপি এবং কস থিটা পি যদি কাটাকাটি চলে যায়, আমরা এখান থেকে পাচ্ছি পি কপার ইকুয়াল টু আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট। এখন দেখা যাচ্ছে আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট এই জিনিসটা আসলে ছিল আমাদের কোর লস। সো আমরা লিখতে পারি পি কপার ইকুয়াল টু পি কোর, ঠিক আছে। তাহলে এই যে একটা কন্ডিশন পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পেতে গেলে কি করতে হবে, আমাদের কপার লস এবং কোর লসটাকে সমান হতে হবে। এটা আমি রেফার টু প্রাইমারি হিসেবে করছি, তোমরা চাইলে এই ইকুয়েশন দিয়েও করে দেখতে পারো, একই ধরনের রেজাল্ট আসবে। সেই ক্ষেত্রে সব ভ্যালুগুলোকে রেফার টু সেকেন্ডারি হিসেবে নিতে হবে। কিন্তু এখানে আমাদের হরে এই তিনটা টার্ম যোগফল থাকা অবস্থায় ডিফারেন্সিয়েশনটাকে একটু ইউ বাই ভি ওই আকারে লিখতে হবে। এখানে আমরা এটাকে যেহেতু এভাবে ভাগ করে নিতে পারছি, আমাদের ডিফারেন্সিয়েশনটা একটু সহজ হয়ে গেছে। আর এই কারণে এভাবে করা, অথবা দুইটা করলে রেজাল্ট একই আসবে, কন্ডিশনটা সেম আসবে, কপার লস সমান কোর লস, ঠিক আছে। এটা হবে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন। আচ্ছা, এরপরে আমাদের একটা আচ্ছা আমি এখানে দিয়ে দিছি তোমাদের এটা, সো এটা দেখে নিও যারা বুঝতে পারোনি। আশা করি এই অ্যালজেব্রিক ক্যালকুলেশন সহজেই বুঝতে পারবা। এরপর আমাদের একটা থিওরিটিক্যাল ছোট্ট একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে আমাদের কেভিএ তে রাখা হয়। কেভিএ এটাকে কিলো ভোল্টেজ অ্যাম্পিয়ার, তার মানে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এরিয়াতে রাখা হয়েছে। এটা কেন করা হয়, আমরা দেখছি কপার লস যেটা পি কিউ, এটাকে আমরা আই স্কোয়ার আর এই হিসেবে প্রকাশ করি, এবং আয়রন লস বা কোর লস যেটা ছিল সেটাকে আমরা লিখি হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে আরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এখানে হচ্ছে ম্যাগনেটাইজিং এর যে রেজিস্টরটা সেটা। তাহলে দেখা যাচ্ছে কপার লস ডিপেন্ডস অন কারেন্ট, আয়রন লস ডিপেন্ডস অন ভোল্টেজ। তাহলে টোটাল যে লসটা, সেই লসটা আমার ডিপেন্ড করতেছে ভোল্টেজ অ্যান্ড কারেন্টের উপরে, তার মানে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের উপরে। এই কারণে এদের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ফেজের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। এই কারণে ট্রান্সফরমারটাকে হচ্ছে কেভিএতে রেটিং করা হয়, কিলো ওয়াটে রেটিং করা হয় না, ঠিক আছে। তো এটা ছোট্ট একটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল কোয়েশ্চেন আকারে আসতে পারে। সো আর নেক্সট টপিক ইজ ট্রান্সফরমার ট্যাপস। এখন ট্রান্সফরমার আমরা যে কারণে ব্যবহার করি, ট্রান্সফরমারের যে টার্ন রেশিও যেটা থাকে, সেই রেশিওটাকে আমরা ব্যবহার করে ভোল্টেজ এবং কারেন্টকে কনভার্ট করি বা কম বেশি করি। এখন ব্যাপার হচ্ছে এখানে আমাদের ধরলাম 250 ভোল্ট আছে, এখানে হচ্ছে 400 ভোল্ট আছে। এখন আমি চাইলাম কি কখনো আমার এখান থেকে আমার 400 ভোল্টের বদলে 300 ভোল্ট দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমার এখানে প্রথম বার টার্ন রেশিও ছিল 400 ডিভাইডেড বাই 250 এরকম আর কি। এখন পরের ক্ষেত্রে এটা হচ্ছে 300 আর হচ্ছে 250। তার মানে আমাদের হাতে দুইটা অপশন আছে। একটা অপশন হতে পারে আমি নতুন ট্রান্সফরমার কিনে আনতেছি যেটা এই পরবর্তী রেশিওটাকে ফলো করবে, আর কি অপশন হতে পারে, সেকেন্ড অপশন যেটা, সেটাকে বলা হয় ট্যাপ বা ট্রান্সফরমার ট্যাপিং। অ্যান্ড সেকেন্ড অপশনটা হচ্ছে এরকম যে আমরা যেরকম ফ্যানের রেগুলেটর স্পিড বাড়ানো কমানোর অপশন থাকে, বা এরকম সাউন্ড ডিভাইসে বাড়ানো কমানোর অপশন থাকে, ঠিক সেরকম এই জায়গায় এই যে টার্ন রেশিওটা, সেই টার্ন রেশিওটা বাড়ানো কমানোর অপশন ক্রিয়েট করাই হচ্ছে ট্যাপিং। তাহলে ট্রান্সফরমার ট্যাপ বলতে আমরা যেটা বুঝবো, ট্রান্সফরমার ট্যাপ হচ্ছে চেঞ্জিং দ্য টার্ন রেশিও। নর্মালি একটা ট্রান্সফরমারের কনস্ট্রাকশনের পরে টার্ন রেশিও চেঞ্জ করা যাওয়ার কথা না, কিন্তু আমরা যদি এরকম ট্যাপিং অ্যাড করে দিতে পারি তাহলে আমরা টার্ন রেশিও চেঞ্জ করতে পারি। তাহলে এটা কিভাবে করা হয়, আমি ধরলাম সেকেন্ডারিতে আমি ট্যাপিং অ্যাড করতেছি,
তাহলে যেটা করা হবে এই জায়গা থেকে কতগুলা কানেকশন বের করে রাখা হবে। তাহলে প্রথমে এখানে যদি আমি লোডটাকে অ্যাড করি ফার্স্ট ক্ষেত্রে, তখন আমি ধরলাম এই পুরাটার যা হচ্ছে পাক সংখ্যা বা টার্ন নাম্বার হচ্ছে 100। এখন এখানে ট্যাপ করে রাখলাম, এখান থেকে এতটুকুর হচ্ছে নাম্বার অফ টার্নস হচ্ছে 80। তাহলে আমি যখন এই জায়গায় একটা সুইচ রেখে দিব, আমি এই জায়গায় একটু মুছে এভাবে রেখি, এই জায়গাতে আমি একটা সুইচ রেখে দিব, এটা হচ্ছে লোডের সাথে কানেক্ট হবে। এখন এই সুইচটা যদি এখানে কানেক্ট করি তাহলে আমার সেকেন্ডারির যে নাম্বার অফ টার্ন সেটা হবে 100। এখন এই সুইচটাকে যদি আমি এই জায়গায় কানেক্ট করি তখন আমার নাম্বার অফ টার্ন হয়ে যাবে 80। তাহলে এরকম আমি কতগুলো অপশন রেখে দিব যে আমার টার্ন রেশিওটা চেঞ্জ করার জন্য নাম্বার অফ টার্নস যে কোনো এক সাইডে হতে পারে, সেটা প্রাইমারি বা সেকেন্ডারি, আমার চাহিদা অনুযায়ী এখানকার টার্ন রেশিও চেঞ্জ করার একটা অপশন রেখে দেব। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্যাপিং। ঠিক আছে, যেমন এখানে যদি আমি ধরি যে এই পর্যন্ত নাম্বার অফ টার্নস 80, তাহলে এই পাশে ধরলাম হচ্ছে 200 আর এখানে ছিল 100। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হবে n1 ডিভাইডেড বাই n2, এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 200, উল্টা লিখছি 200 ডিভাইডেড বাই 100। এবং পরবর্তীতে আমি সুইচটা যদি এই জায়গায় কানেক্ট করি তখন আমার n1 ডিভাইডেড বাই n2 হবে, n1 তো চেঞ্জ করিনি, 200 আছে, n2টাকে আমি চেঞ্জ করে দিছি, এটা হচ্ছে 80 হয়ে যাবে। তাহলে এই যে টার্ন রেশিও যখন চেঞ্জ হলো তখনই আমার অটোমেটিক্যালি ভোল্টেজটাও সেই অনুপাতে চেঞ্জ হতে থাকবে। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফর্মার ট্যাপিং। ঠিক আছে, তাহলে এখানে এটাই লেখা আছে, আমি এই লেখাগুলো আর রিপিট করছি না। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যে কত পার্সেন্ট হবে। এখন এখানে আমার প্রাইমারি সাইডে ট্যাপ করা হয়েছে, আমার নমিনাল রেটিং যেটা সেটা বলা আছে হচ্ছে 13,200 বাই 480। এখন আমরা যদি পার্সেন্টেজ ট্যাপটা কত সেটা বের করতে চাই, পার্সেন্টেজ ট্যাপ হচ্ছে আমার যেটা অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে রেটেড ভ্যালু ডিভাইডেড বাই রেটেড ভ্যালু। অথবা আমি যদি বলি যে আমার 2.5% ট্যাপ করতে চাচ্ছি, 5% ট্যাপ করতে চাচ্ছি, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমরা এভাবে হিসাব করে নিতে পারি। যেমন আমার এখানে আছে 13,200, আমি যদি কোনো সময় 13,530 চাই তাহলে আমার ট্যাপিংটা কত পার্সেন্ট করতে হবে, এটা হচ্ছে এটার থেকে বেড়ে যাচ্ছে। একইভাবে যদি কমাতে চাই তাহলেও কত পার্সেন্ট করতে হবে সেটাও বের করতে পারি, অ্যান্সার একটা নেগেটিভ আসবে। যেমন আমি ধরলাম যে আমার এটা 13,200 আসছে, আমি চাচ্ছি 13,530, তাইলে ছিল হচ্ছে 13,200 ডিভাইডেড বাই 13,200। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে এটা আসতেছে 2.5। এটা যেহেতু বড় এটা ছোট, সো পজিটিভে আসবে, কিন্তু 12,870 যদি এখানে বসাইতাম তাহলে এটা নেগেটিভ আসতো, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে -2.5% ট্যাপ। ঠিক আছে, তাহলে ট্যাপ চেঞ্জ কখন করা হয়, যে আমাদের কোনো কারণে ভোল্টেজটা যদি চেঞ্জের দরকার হয়, স্মল চেঞ্জেস, তাহলে সেটা টার্ন রেশিওতে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। নতুন ট্রান্সফরমার কেনার বদলে একেবারে শুরু থেকে ম্যানুফ্যাকচারে ট্রান্সফরমার ফ্যাক্টরিতেই এমন একটা অপশন রাখা হয় যে টার্ন রেশিওটা স্লাইডলি চেঞ্জ করা যাবে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমার ট্যাপ। তাহলে ট্রান্সফরমার ট্যাপ হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে অন লোড আর একটা হচ্ছে অফ লোড। প্রথমটা যেটা বলা হয়েছে এই প্যারাতে, সেটা হচ্ছে আমরা সাধারণত যখন এটার মধ্যে পাওয়ার থাকে, মানে পাওয়ারটা কাজ করতেছে, ট্রান্সফরমারটা অ্যাক্টিভ অবস্থায় রান করতেছে পুরো সিস্টেমটা, তখন চেঞ্জ করি না, এটাকে হচ্ছে বন্ধ করি তারপর করি, সেটা হচ্ছে অফ লোড। আর যদি এরকম অপশন থাকে যে আমার হচ্ছে কোনো স্পেশাল ট্রান্সফরমার আছে যেখানে আন্ডার লোড, মানে লোড থাকা অবস্থাতেও আমরা এই ট্যাপিং করতে পারতেছি, সেটাকে বলা হয় হচ্ছে অন লোড। তো এরকম একটা স্পেশাল টাইপের ট্রান্সফরমার দেওয়া আছে যে ট্যাপ চেঞ্জিং আন্ডার লোড, এটাকে TCUL এভাবে বলা হয় আর কি। তাহলে ট্রান্সফরমার ট্যাপ কেন করা হয়, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা যদি টার্ন রেশিও চেঞ্জ করতে চাই, ভোল্টেজের মান যেটা এখন পাচ্ছি সেটা থেকে ভিন্ন কিছু যদি পেতে চাই, অল্প চেঞ্জের জন্য ট্রান্সফরমার ট্যাপিং করতে পারি। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে আমাদের, যেটাকে বলা হয় হচ্ছে প্যারালাল অপারেশন। প্যারালাল অপারেশন বলতে যেটা বুঝি, একটা ট্রান্সফরমার আছে, সেটার সাথে প্যারালালি আরেকটা ট্রান্সফরমার আমি কানেক্ট করব। এখন কেন কানেক্ট করব, বা প্যারালাল অপারেশন করার অ্যাডভান্টেজটা কি?
প্যারালাল অপারেশনের অ্যাডভান্টেজ ফার্স্টেরটা যদি দেখি, হায়ার রিলায়েবিলিটি। হায়ার রিলায়েবিলিটি বলতে আমার যদি আমি ট্রান্সফরমারকে এভাবে প্যারালালি কানেক্ট করছি, উপরে একটা ট্রান্সফরমার নিচে একটা ট্রান্সফরমার, এরপর আমার একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেল, তাহলে আরেকটা ট্রান্সফরমার কিন্তু লোডের সাথে অলরেডি কানেক্টেড আছে, তাহলে এই জায়গায় পুরো সিস্টেমটা কিন্তু এখনো ডিসকানেক্ট হয় নাই, তাহলে আমার রিলায়েবিলিটি বেড়ে গেল। তো হায়ার রিলায়েবিলিটি পেতে চাইলে আমরা প্যারালাল অপারেশন করতে পারি। এরপর কি আছে, এরপর হচ্ছে অপশনস ফর এক্সপানশন। মানে এক্ষেত্রে আমার একটা লোড আছে, আমার আরও লোডকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে লোড অ্যাড করতে চাচ্ছি কিন্তু এই পুরাতন ট্রান্সফরমার আমি ফেলে দিতে চাচ্ছি না, তাহলে আমার এখানে অপশন থাকবে ওই ট্রান্সফরমারের সাথে প্যারালালি আরেকটা ট্রান্সফরমার যদি অ্যাড করি তাহলে আমি আরও লোড বাড়াতে পারি বা সিস্টেমটাকে এক্সপান্ড করতে পারি, তাহলে এখানে আমাদের এক্সপানশনের অপশন রয়ে যাচ্ছে প্যারালাল অপারেশনের ক্ষেত্রে। তারপর আরেকটা অপশন হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে, যেহেতু দুইটা ট্রান্সফরমার এখানে একসাথে কাজ করতেছে, এফিসিয়েন্সিটাও বাড়বে। তারপর রিডিউসেস দ্য কস্ট অফ স্ট্যান্ড বাই ট্রান্সফরমার রিকোয়ার। এখন স্ট্যান্ড বাই বলতে কখনো আমার ভোল্টেজ লোড আমি ধরলাম 200 অ্যাম্পিয়ার লোড লাগতেছে, কখনো আমার হচ্ছে 300 অ্যাম্পিয়ার লোড লাগতেছে। এখন যখন 200 অ্যাম্পিয়ার লোড দরকার হচ্ছে তখন 300 অ্যাম্পিয়ার লোড দেওয়ার জন্য যে ট্রান্সফরমার দরকার সেটা রেখে তো কাজ নেই, এ কারণে স্ট্যান্ড বাই অবস্থায় কতটুকু রাখতে হচ্ছে, অনেক বিশাল ট্রান্সফরমার আমাকে ইউজ করতে হচ্ছে না আমি যদি প্যারালাল অপারেশনটা এখানে ইনক্লুড করতে পারি। ঠিক আছে, তাহলে আমার যখন যেটা দরকার তখন শুধু ততটুকুই দিতে পারতেছি, আমার তো এক্সপানশনের অপশন আছেই প্যারালাল করে। আচ্ছা, তাহলে এখন প্যারালাল যে করব এটার জন্য কিছু কন্ডিশন আছে, প্যারালাল অপারেশনের কিছু কন্ডিশন আছে এবং এই কন্ডিশনগুলো একটু ভালোভাবে দেখতে হবে। এখানে 5টা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে প্রথমগুলা হচ্ছে একেবারেই নেসেসারি, এগুলো অবশ্যই দরকার, এবং পরেরগুলা হচ্ছে ফর অপটিমাম অপারেশন, এগুলা ভালো, মানে এগুলা আমরা চাই অ্যাভয়েড করতে, বাট করা থাকলে আর কি ভালো। তাহলে প্যারালাল অপারেশনগুলা শর্তগুলা যদি দেখি, শর্তগুলা হচ্ছে প্রাইমারি উইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার শুড বি সুইটেবল ফর দ্য সাপ্লাই সিস্টেম ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এটা তো একেবারে নর্মাল কথা যে আমাদের সাপ্লাই সিস্টেমের যে ভোল্টেজটা থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে সেটার সাথে প্রাইমারি উইন্ডিংটা অবশ্যই সুইটেবল হইতে হবে। আচ্ছা, এরপর পরেরটাতে আসি, ট্রান্সফরমার শুড বি প্রপারলি কানেক্টেড উইথ রিগার্ড টু পোলারিটি। অ্যান্ড ট্রান্সফরমার পোলারিটি আমরা দেখছি যেই জায়গায় ডট থাকে সেই দিক দিয়ে প্রাইমারিতে কারেন্ট প্রবেশ করে এবং যেই জায়গায় সেকেন্ডারিতে ডট থাকে সেই জায়গা থেকে কারেন্ট এক্সিট করে। তাহলে এখন ডট পোলারিটিটা যদি আমি এখানে আঁকি, আমি ধরলাম এখানে উপরে একটা ট্রান্সফরমার আছে এবং এটার সাথে প্যারালালি আরেকটা ট্রান্সফরমার আমি কানেক্ট করতে চাচ্ছি, এবং এটার ডট এখানে দেওয়া, এখানে দেওয়া, এটা এখানে, এটা এখানে, তাহলে এটা হচ্ছে আমার সাপ্লাই। আমি সিঙ্গেল ফেজ যেহেতু, তাহলে দুইটা লাইন, একটা হচ্ছে একটা লাইন আর একটা হচ্ছে নিউট্রাল। তাইলে এখানে আমি এটার সাথে এটা কানেক্ট করে দিলাম এবং এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, একইভাবে সেমভাবে এটাকেও কানেক্ট করে দিলাম। এখন এটা হচ্ছে আমার লোড সাইডেও দুইটা লাইন থাকবে, তাহলে এখানে আমি এটা কানেক্ট করে দিলাম, আর এটা এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের এই যে সেম পোলারিটি যে ঠিক থাকতে বলছে, সেম পোলারিটি মানে এই জায়গায় ডটের সাথে এই লাইনটা কানেক্ট হয়েছে, এটারও আমি হচ্ছে এই লাইনটা কানেক্ট করে দিব এবং এটা হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিব। এরকম ভাবে কানেক্ট করলে আমরা বলতে পারি হচ্ছে ডট পোলারিটিটা সিমিলারলি আছে। এখন এটা দেখি এটার জন্য কি হয়েছে বা এটা কানেক্ট না করলে কি অসুবিধা হবে। এখন এখানে আমার একটা ভোল্টেজ আছে, আমি ধরলাম EA, এবং এখানে একটা ভোল্টেজ আছে, ঠিক আছে। এখন এই ভোল্টেজ, এটাও EA, ভোল্টেজ সেম থাকবে সেটা পরবর্তীতে বলতেছি। তো এই ভোল্টেজটা আছে, এখন এখানে আমার একটা লুপ তৈরি হয়েছে, পুরো পথ তৈরি হয়েছে এই জায়গায়, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাচ্ছে। এখন এই লুপটাতে আমি যদি কারেন্ট কত সেটা হিসাব করতে চাই, তাহলে এখন দেখতেছি এখানে KVL যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে EA এই দিক থেকে যাচ্ছে, পজিটিভ পাইলো, আবার এই দিক থেকে আসার সময় ফার্স্টে হচ্ছে নেগেটিভ পাইলো, তাহলে এটা হচ্ছে EA মাইনাস EA। আর কারেন্ট যেহেতু, এটাকে আমি ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দিতে যাচ্ছি,
ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট। তাহলে এই যে ভিতরে ট্রান্সফরমারের ভিতরে লুপের ভিতরে একটা কারেন্ট যে তৈরি হওয়ার কথা ছিল সেটার মান আসতেছে 0। এখন দেখি আমরা যদি এটাকে পোলারিটিটা ঠিকঠাকভাবে না রেখে কানেক্ট করতাম তখন কি অবস্থা হতো। এখন এখানে আমার ডট পোলারিটি এখানে ছিল, এখানে কানেক্ট করলাম, এখানেও ডট দেওয়া, এটা এই লাইনের সাথে কানেক্ট না করে এই লাইনে কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এখন আমার লুপটা কোন দিকে হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এই দিক থেকে গিয়ে এই দিক থেকে এসে এই ভাবে যাচ্ছে লুপটা, ঠিক আছে। তাহলে এই অবস্থায় যদি যাই সেক্ষেত্রে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এবং কারেন্টের মানটা বের করি তাহলে ইএ এদিকে এন্ট্রি নিচ্ছে, পজিটিভ কে পাচ্ছে, তারপরে এখান থেকে গিয়ে আমাদের এখানেও হচ্ছে ইএ, এটা হচ্ছে আমার পজিটিভ হয়ে যাচ্ছে। এখন তাহলে এটাকে যদি আমরা জেড দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা এক্সিস্টিং একটা কারেন্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এখানে একটা এক্সিস্টিং কারেন্ট পাচ্ছি, ও এটা তো এই যে এখানে কানেকশন, তাইলে এখান দিয়ে এভাবে যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু আরেকবার মুছে বলি কারণ একটু হিজিবিজি হয়ে গেছে। এখানে একটা আছে, এখানে ডট দেওয়া আছে, এটা এই লাইনের সাথে কানেক্টেড, এখানে ডট, এটা এই লাইনের সাথে ভুল করে কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এখন এখানে আমার প্লাস মাইনাস ইএ, এখানেও আমার প্লাস মাইনাস ইএ। তাহলে এখন ভিতরের যে একটা লুপটা সেই লুপটা পাইছি আমরা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে এটাও এন্ট্রি নেওয়ার সময় পজিটিভ সাইন পাচ্ছে, এটাও এন্ট্রি নেওয়ার সময় পজিটিভ সাইন পাচ্ছে। কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ইএ প্লাস ইএ ডিভাইডেড বাই জেড। তাহলে এখানে কিন্তু কারেন্টটা 0 হয়ে গেছিল, কিন্তু এই অবস্থায় আমার কারেন্ট 0 হয় নাই। এই অবস্থায় আমরা একটা ট্রান্সফরমারের ভিতরে একটা কারেন্ট পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে সার্কুলেটিং কারেন্ট, এবং এই কারেন্টটা আমরা চাই না, কারণ ট্রান্সফরমার কারেন্ট সাপ্লাই দিবে হচ্ছে আউটপুট লোডে, এটা নিজের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে সার্কুলেটিং কারেন্ট, সেটা আমরা চাই না। এটা ট্রান্সফরমার প্রচুর হিট উৎপাদন করে এবং ট্রান্সফরমারটাকে ড্যামেজের দিকে নিয়ে যায়। তাহলে এই সার্কুলেটিং কারেন্ট অ্যাভয়েড করার জন্য অবশ্যই আমাদেরকে ট্রান্সফরমারটাকে পোলারিটির সাপেক্ষে ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টে যদি আসি, 3 নাম্বার পয়েন্টে বলছে ভোল্টেজ রেটিং অফ বোথ প্রাইমারিজ অ্যান্ড সেকেন্ডারি শুড বি আইডেন্টিক্যাল। আমাদের ট্রান্সফরমার রেটিংয়ে থাকে, ভোল্টেজ রেটিং থাকে, যেমন আমি ধরলাম হচ্ছে 11/22, এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড বোঝাচ্ছে, এটা সেকেন্ডারি সাইড বোঝাচ্ছে, এরকম একটা রেটিং থাকে। আরেকটা রেটিং থাকে হচ্ছে কেভিএ রেটিং, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এই যে এই রেটিংটা আমাদের সেম হইতে হবে। রেটিং সেম হওয়ার মানে অ্যাকচুয়ালি ভিপি ডিভাইডেড বাই ভিএস, যেটাকে আমরা বলতে পারি এনপি ডিভাইডেড বাই এনএস। তার মানে আমার টার্ন রেশিওটা অ্যাকচুয়ালি সেম থাকতে হবে, নট নেসেসারি কেভিএ এর রেটিংটা সেম থাকতে হবে, এটার দরকার নাই, কিন্তু আমার অবশ্যই ভোল্টেজ রেটিংটা সেম থাকতে হবে। যেটা কি মিন করে, যেটা মিন করে আমার ট্রান্সফরমেশন রেশিও অথবা টার্ন রেশিওটা সেম থাকতে হবে, ঠিক আছে। এর পরের যেই কন্ডিশনটা সেটা ছিল পার্সেন্টেজ। আচ্ছা, এই 4-এর আগে আমি হচ্ছে 5 নাম্বার কন্ডিশনটা যদি একটু বলি। 5 নাম্বার কন্ডিশনটা এখানে লেখা আছে উইথ ট্রান্সফরমার হ্যাভিং ডিফারেন্ট কেভিএ রেটিং। আমরা একটু আগেই বললাম যে ডিফারেন্ট কেভিএ রেটিংয়ের ট্রান্সফরমারকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারি। এখন এটা যদি কানেক্ট করি তারপরও তো অবশ্যই এটার কোনো শর্ত থাকতে হবে। এখন একটা ট্রান্সফরমার যদি হয় 300 কেভিএ আর একটা ট্রান্সফরমার যদি হয় 100 কেভিএ রেটিংয়ের, এখানে হায়ার যে কেভিএ রেটিং, আচ্ছা এটা তাহলে আমাদের ছিল 2 নাম্বার পয়েন্ট, এটা লিখে রাখি। এটা হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। তাহলে হায়ার কেভিএ রেটিং যদি হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে হায়ার লোডকে সাপোর্ট করতে পারবে,
ঠিক আছে। এবং যদি লোয়ার কেভিএ রেটিং হয় তাহলে এটা হচ্ছে লোয়ার লোড শেয়ার করতে পারবে। আচ্ছা, এখন লোয়ার লোড শেয়ার করা মানে এটার লোড সাইডেই বেশি সাপ্লাই দিচ্ছে, ভিতরে যে আমার ট্রান্সফরমার যে ইম্পিডেন্স ছিল সেই জায়গায় ড্রপটা কম হচ্ছে। তার মানে ট্রান্সফরমারের নিজস্ব যেই ইম্পিডেন্স ছিল সেটা এখানে লো থাকবে। তাহলে হায়ার কেভিএ রেটিং যদি হয় সেক্ষেত্রে আমার ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স সেটা লো হবে, এবং লোয়ার কেভিএ রেটিং হলে ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স সেটা হবে হচ্ছে হাই, যেন সে লোড সাইডে লোয়ার ভোল্টেজ সাপ্লাই দেয়। আর হচ্ছে হায়ার কেভিএ রেটিংয়ের জন্য উল্টা হয়। তাহলে এখানে আমরা বলতে পারতেছি একটা ট্রান্সফরমার ধরলাম 300 কেভিএ আর একটা ট্রান্সফরমার ধরলাম 200 কেভিএ। তাইলে এইটার যদি ইম্পিডেন্স হয় Z1, এটার ইম্পিডেন্স যদি হয় Z2, তাহলে এটা যেহেতু হায়ার রেটিং এটার ইম্পিডেন্স হবে হচ্ছে কম, Z1 স্মলার দেন Z2 হবে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা বলতে পারতেছি S1 is proportional to 1 by is inversely proportional to Z। তার মানে এই কেভিএ রেটিং ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইম্পিডেন্স। এটাই এখানে লেখা আছে, কেভিএ রেটিং এই যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইন্ডিভিজুয়াল কেভিএ রেটিং ইফ সার্কুলেটিং কারেন্টস আর টু বি অ্যাভয়েডেড। এখন এটার আরেকটু সিগনিফিকেন্সটা দেখি আমরা। এটা যেহেতু এই অবস্থায় আছে, একইভাবে S2 ইনভার্সলি প্রপোর্শনাল টু Z2, এই দুইটা থেকে আমরা কি পাবো, S1 ডিভাইডেড বাই S2 ইকুয়াল টু পাবো হচ্ছে Z2 ডিভাইডেড বাই Z1। ওকে, Z2 ডিভাইডেড বাই Z1 পেলাম। এখন এই S মানে আবার আমরা জানি কারেন্ট ইন্টু ভোল্টেজ, মানে অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার S ইকুয়াল টু VI। ওকে, তাহলে S1 এর ক্ষেত্রে কি হবে, S1 এর ক্ষেত্রে হবে হচ্ছে আমি ধরলাম I1 এবং এখানকার ভোল্টেজ যেটা ভোল্টেজ হচ্ছে ধরলাম V, এবং S2 এর ক্ষেত্রে ধরলাম I2, ভোল্টেজ হচ্ছে V। এবং ভোল্টেজটা কেন সেম নিছি, আমরা অলরেডি বলে আসলাম যে এখানকার ভোল্টেজ রেটিংটা সেম হইতে হবে, এই কারণে দুইটা প্যারালাল কানেক্টেড ট্রান্সফরমারের ভোল্টেজকে সেম রেখে দিছি। এটা সমান Z2 ডিভাইডেড বাই Z1। ঠিক আছে, এখন এটাকে যদি আমি একটু আড়াআড়ি গুণ করি, I1 ডিভাইডেড বাই V থাকলো এবং এখানে হবে Z2 I1 ডিভাইডেড বাই V। অ্যান্ড এই যে এই জিনিসটা আর কিছুই না, Z1 ডিভাইডেড বাই I1 ডিভাইডেড বাই V। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ইম্পিডেন্স সেটা, এবং এটা কি রেটেড যে কারেন্ট আর ভোল্টেজের যে রেশিও সেই ইম্পিডেন্স। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হচ্ছে আমাদের বেস ভ্যালু, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স। তাহলে এই যে পার ইউনিট যেই ভোল্টেজ ড্রপটা আমরা পেলাম, পার ইউনিট যে ইম্পিডেন্স পেলাম সেটা হচ্ছে আমার সমান হচ্ছে 1 নাম্বার ট্রান্সফরমারের জন্য পার ইউনিট ইম্পিডেন্স, যেটা হবে পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার TFR লিখলাম 1 ইকুয়াল টু পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার 2। তাহলে এখন দেখা যাচ্ছে এটা কেন করলাম, আমরা যে বললাম যে দুইটা যদি ডিফারেন্ট কেভিএ রেটিংয়ের ট্রান্সফরমারকে প্যারালাল করি সেক্ষেত্রে হায়ার রেটিং যার তার ইম্পিডেন্স কম হবে, কিন্তু আমরা রেটিংয়ের ক্ষেত্রে ট্রান্সফরমারের অ্যাকচুয়াল যে ইম্পিডেন্সটা সেটা কখনো মান দেওয়া থাকে না, দেওয়া থাকে হচ্ছে পার ইউনিটের ভ্যালু। সো পার ইউনিট ইম্পিডেন্সের সাপেক্ষে আমাকে চিন্তা করতে হবে। তাহলে পার ইউনিট ইম্পিডেন্স যদি দুইটা ট্রান্সফরমারের সমান হয় তখনই দেখা যাচ্ছে এই শর্তটা ফুলফিল করে ফেলবে। তাহলে একটা ট্রান্সফরমারের রেটিং দেখে যদি তাদের পার ইউনিট ইম্পিডেন্সটার ভ্যালু সমান হয় তাহলেই আমরা বলতে পারবো এই যে 5 নাম্বার যেই শর্তটা আমি বললাম এটা ফুলফিল করতেছে। সো প্যারালাল কন্ডিশনে এদেরকে রান করতে কোনো সমস্যা নেই। তার মানে 5 নাম্বার যেটা ছিল এটার আলটিমেট আমাদের ডিসিশন হচ্ছে PU Z1 PU ইকুয়াল টু Z2 PU। তার মানে প্রথম ট্রান্সফরমার যে ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্স অন্য একটা যেটাকে প্যারালাল করতেছি সেই ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্সের সমান হতে হবে। ঠিক আছে, আচ্ছা
কারণ ট্রান্সফরমার রেটিংয়ে সব ইম্পিডেন্সের ভ্যালুগুলো পার ইউনিটে দেওয়া থাকে। আচ্ছা, এরপর এখন আসি 4 নাম্বার যে ইয়াটা সেটার ক্ষেত্রে। 4 নাম্বারে দেখতেছি আমরা হচ্ছে পার্সেন্টেজ ইম্পিডেন্স শুড বি ইকুয়াল অ্যান্ড হ্যাভ দ্য সেম এক্স ডিভাইডেড বাই আর রেশিও, মানে এক্স এবং আর রেশিওটা যেটা, ঠিক আছে। আরেকটা কথা এখানে আছে যে পাওয়ার ফ্যাক্টর, টু অ্যাভয়েড অপারেশন অ্যাট ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর। তাহলে 4 নাম্বার যেই কন্ডিশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই আর রেশিও সেম হতে হবে টু অপারেট ইন সেম পাওয়ার ফ্যাক্টর, আর উপরে লেখা ছিল টু অ্যাভয়েড দ্য অপারেশন ইন ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এইভাবে লিখলাম টু অপারেট ইন সেম পিএফ, ঠিক আছে। এখন এই যে এক্স ডিভাইডেড বাই আর রেশিও, আমরা একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পড়ছি পাওয়ার ট্রায়াঙ্গেলের সাথে সাথে, সেটা এই জায়গায় ছিল জেড, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে এক্স। এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল না বলে নর্মাল যদি কোঅর্ডিনেটও বলি তাহলেও সেম জিনিসই পাবো, রিয়েল ভ্যালু এদিকে, ইমাজিনারি ভ্যালু এদিকে, এবং দুইটার যেই ইয়াটা যোগফলটা ভেক্টর যোগ সেটা হচ্ছে আমার ইম্পিডেন্স। তাহলে এদের মাঝখানের যে ভ্যালু থিটা সেটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কস থিটা। ওকে, তাহলে এখানে এক্স ডিভাইডেড বাই আর যে রেশিও সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আমার ট্যান থিটা, বা আমি এখান থেকে বলতে পারি থিটা ইজ প্রপোর্শনাল টু এক্স ডিভাইডেড বাই আর, অথবা এটার একটা ফাংশন মানে এক্স ডিভাইডেড বাই আর এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তাহলে এই এক্স ডিভাইডেড বাই আর যদি কোনো সেম হয় তাহলে আমার থিটাও সেম হবে। তাহলে এই কারণেই বলছে এক্স ডিভাইডেড বাই আর রেশিওটা ইকুয়াল হতে হবে সেম পাওয়ার ফ্যাক্টরে থাকতে হলে। যেমন আমরা ধরি প্রথম ট্রান্সফরমারটা হচ্ছে ভি এই ভোল্টেজে রান করতেছে, তাই প্রথম ট্রান্সফরমার ধরলাম ট্রান্সফরমার এ, ট্রান্সফরমার এ এর কারেন্ট হচ্ছে আই এ এবং এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে থিটা, এবং ট্রান্সফরমার বি এর কারেন্টও হচ্ছে আই বি, এটার পাওয়ার ফ্যাক্টর থিটা। তাহলে আমাদের সুবিধাটা কি, আমি ধরলাম আমার লোড সাইডে হচ্ছে আমার 500 অ্যাম্পিয়ার লোড এটা টানতেছে, তাইলে এখন প্রথম ট্রান্সফরমার সাপ্লাই দিচ্ছে 300 অ্যাম্পিয়ার, পরেরটা দিচ্ছে 200 অ্যাম্পিয়ার, আমি জাস্ট এদেরকে যোগ করলেই পেয়ে যাব, আমার টোটাল লোড হবে হচ্ছে এদের জাস্ট যোগফল, যেহেতু এরা একই রেখা বরাবর কাজ করতেছে। তাইলে এটা হবে 300 অ্যাঙ্গেল থিটা 200 অ্যাঙ্গেল থিটা। আর যদি আলাদা ভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতো তখন কি হতো, এখানে একটা আই এ থাকতো, আমি ধরলাম আর একটা ভিন্ন অ্যাঙ্গেলে আই বি, তখন এই দুটাকে কিন্তু আমি নর্মালি এভাবে যোগ করতে পারতাম না, তখন আমার দুইটাকে ভেক্টর যোগ করতে হইতো, ঠিক আছে। ভেক্টর যোগ করলে আমার এখানে যোগ করে আমি এখানে পাবো হচ্ছে 500, অ্যাঙ্গেলটাও সেম থাকবে, তার মানে আমার রেজাল্টিং যে পিএফ সেটাও আমার আগের অবস্থায় থাকতেছে, রেজাল্টিং পিএফ সেম। বাট এই জায়গায় যখন আমি যোগ করব, আমি যদি এটাকে নর্মাল সামান্তরিক দিয়ে যোগ করি তাহলে দেখা যাচ্ছে এই রেজাল্টেন্টটা আমার হচ্ছে এই জায়গায় থাকতেছে। এটা বুঝতে পারতেছো কিনা, আমি এটা একটু বড় করে আঁকি। এখানে হচ্ছে আমার ভোল্টেজটা ছিল, এখানে হচ্ছে আই এ এবং এখানে হচ্ছে আই বি, যখন এরা ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরে অপারেট করতেছে তাহলে এই আই এ এবং আই বি কে যদি আমরা যোগ করতে চাই ভেক্টর যোগ, তাহলে আমার রেজাল্টেন্টটা হবে হচ্ছে এই জায়গায়, এটা হবে আমার আই এল। তাহলে প্রথমে একটা থিটা 1 ছিল, পরে আবার থিটা 2 হয়ে গেল, পরে আমি আবার আরেকটা থিটা 3 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আই এল এর যেই থিটাটা হবে এই থিটাটা একেবারেই আলাদা, একটা ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর। তো আমরা চাই না এরকম সব সময় ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরে কোনো কিছু বারবার চেঞ্জ হয়ে কাজ করুক, তাই রেজাল্টিং পাওয়ার ফ্যাক্টরটা সেম রাখার জন্য আমরা কি করি, এক্স ডিভাইডেড বাই আর রেশিওটাকেও সেম রেখে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কন্ডিশন। তাহলে সবগুলা কন্ডিশন বুঝলাম এবং সেগুলার ব্যাখ্যাও বুঝতে পারলাম, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আবার বুঝিয়ে দিব। আর এই প্যারালাল অপারেশনের ওই ডায়াগ্রামগুলো এখানে দেওয়া আছে, এই কথাগুলো এখানে লেখা আছে, এবং এই লেকচারের শেষে আমি কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়ে দিছি স্যাম্পল টাইপের, এই কোয়েশ্চেনগুলা কিভাবে পরীক্ষায় আসতে পারে এগুলো একটু দেখবা, যেগুলো আগের লেকচার থেকেও দেওয়া আছে কিছু। তো এখানেই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের পড়ালেখা শেষ, ঠিক আছে।